প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ 1973 সালের জুন মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। শিশুদের কনস্টিপেশন এবং কোষ্ঠকাঠিন্য অত্যন্ত কমন একটি সমস্যা। এমন কোনো মা মনে হয় খুঁজে পাওয়া যাবে না তিনি তার সন্তানকে নিয়ে দুটি অভিযোগ না করেন। একটা হচ্ছে আমার শিশু খেতে চায় না, আর একটা হচ্ছে শিশুর বাথরুম ঠিকমতো হয় না। তো আমরা এই যে শিশুর বাথরুম ঠিকমতো হয় না বা কোষ্ঠকাঠিন্য, এই বিষয়টি একটু শুনতে চাইব। এই যে এই কমন সমস্যাটা এত কমন কেন? প্রথমে আপনি যেই বিষয়টার উপরে আলোকপাত করতে চাচ্ছেন, কোষ্ঠকাঠিন্য, এটা আসলেই আমাদের বর্তমান সমাজে বাচ্চাদের খুবই কমন এবং এটা আসলে কোনো রোগ না। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এটা কোনো রোগ না, এটা একটা বদ অভ্যাস অথবা অনভ্যাসের ফসল। শিশুকে যেমন অন্যান্য বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে জামা কাপড় পরতে শেখানো হয়, যেমন খাবার দাবার কিভাবে খেতে হয় এগুলো শেখানো হয়, এভাবে পায়খানার অভ্যাসটাও এভাবে করাইতে হয়, বাথরুম করার অভ্যাস করাইতে হয়। যদি অভ্যাস না করানো হয় তাহলে সেখান থেকেই মূলত প্রথমত হ্যাবিচুয়াল কনস্টিপেশন হয়। এছাড়া আরও কিছু সমস্যা আছে যেখান থেকে কনস্টিপেশন রোগের কারণে হয়ে থাকে, সেখানে কিছু সার্জিক্যাল সমস্যা আছে, তাছাড়া কিছু অর্গানিক সমস্যা থাকে। আর কিছু কিছু রোগের পরেও, যেমন ডায়রিয়া হওয়ার পরে ডায়রিয়ার যেই ওষুধপত্র আমরা দেই সেগুলো খাওয়ার পরে অনেক সময় কনস্টিপেশন হয়। এছাড়া কনস্টিপেশন হওয়ার আরও কিছু কারণ আছে, যেমন মনে করেন যে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আমি খাদ্য অভ্যাস চেঞ্জ করলাম, একটা খাবার থেকে আর একটা খাবারে যখন যাই তখন কনস্টিপেশন হয়। বাচ্চাকে যখন স্কুলে দেই, নতুন পরিবেশে যায়, তখন সে তার নতুন এনভায়রনমেন্টেও তার হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে কনস্টিপেশন হতে পারে। আবার এমনও হয় যে বেড়াতে গেল, যে মামা বাড়ি, দাদা বাড়ি অথবা কোথাও আমরা ঘুরতে যাই যখন, তখন তার যেই নর্মাল বিহেভ অথবা যেই পরিবেশে সে টয়লেট করত সেই পরিবেশটা তার চেঞ্জ হয়ে যায়, তখন সে আর পায়খানা করতে চায় না। সেই জন্য সেখান থেকে তার এই যে একটা ব্যত্যয় ঘটলো, তখন থেকে তার এই কনস্টিপেশন হতে পারে। এছাড়া হচ্ছে খাদ্য অভ্যাস একটা ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো থেকেও কনস্টিপেশন আমাদের হতে পারে শিশুদের। খাদ্যাভ্যাস, এটাও শুরুতেই বলছিলাম যে শিশুদের নিয়ে মায়েদের কমন আরেকটি অভিযোগের মধ্যে একটি হচ্ছে আমার শিশু খেতে চায় না। তো শিশু তো খেতেই চায় না, তার মধ্যে আবার খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটা যদি একটু বলেন যে এটা করা সম্ভব কিভাবে এবং কি ধরনের খাবার তার কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ায় এবং কোন খাবারগুলি এটা থেকে উত্তরণের জন্য সহায়ক? আমাদের বাচ্চারা খায় না, এটা আসলে কিছুটা হচ্ছে মায়েদের অতিরিক্ত টেনশন, যে দেখা গেল যে বাচ্চার নাদুস নুদুস চেহারা, স্বাস্থ্য হয়তো ওজন বয়সের থেকে বেশি, তারপরও বলে যে আমার বাচ্চাটা খায় না। এরকম কিছু আমাদের কাছে সমস্যা নিয়ে আসে। আবার দেখা যায় যে মা বাবারা ঠিকমতো বাসায় থাকে না, কর্মজীবী মহিলা, সারাদিন বাচ্চা অন্য কারো কাছে বড় হয়, তো বাসায় যতক্ষণ সে থাকে তখন একটা অপরাধ বোধে ভুগে যে আমার বাচ্চাকে মনে হয় সারাদিনই কিছু খাওয়ানো হলো না, সেই জন্য সে খাওয়ানোর জন্য জোরাজুরি করে, বাচ্চা তো তখন খেতে চায় না। সেখান থেকে এরকম একটা বিষয় আছে। আর কিছু বাচ্চা আছে যে বাসায় মায়ের
খুব বেশি কাজ নাই, তো কি করবে, বাচ্চাকে সুন্দর করে খাওয়াতে চায়। অন্য বাচ্চারা দেখে যে সুন্দর, আমার বাচ্চাটা কেন মোটা হইলো না। হয়তো দেখা গেল যে মা বাবাই ছোট, কিন্তু বাচ্চা সে চায় খুব বড়। অর্থাৎ বীজ যেমন হবে বাচ্চাও সেরকম হবে। এরকম কিছু প্রবলেম নিয়ে বা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এছাড়াও যে খাদ্যাভ্যাস, আমাদের যে এখনকার খাদ্যাভ্যাস, যে আমরা পানি জাতীয় খাবার, সবজি, এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়ার অভ্যাস করাতে পারি না, অথবা ওইভাবে খাওয়া হয় না। তাছাড়া ফাস্ট ফুড অথবা চিজ, পনির, চকলেট, বিস্কিট, তারপরে হচ্ছে এই খাবারগুলো বেশি খাওয়ার ফলে দেখা যায় যে প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ানোর ফলে কনস্টিপেশন বেড়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য বেড়ে যাচ্ছে। এবং এগুলি যখন তখন দেওয়ার ফলে বাচ্চার তো ক্ষুধাটাও নষ্ট হচ্ছে, ফলে টাইমলি যে তার ভাত, মাছ, মাংস, সবজি যে খাওয়ার কথা সেটির আগ্রহ কমিয়ে ফেলে। তখন বলে আমার বাচ্চা খায় না, কিন্তু আগেই যখন তখন তাকে চিপস, চকলেট এগুলো দিলে তো খিদা নষ্ট হবেই। তো এখন একজন মাকে যদি তার সন্তানকে এই কোষ্ঠকাঠিন্য হয়ে গেলে সেই ক্ষেত্রে দুইটা সমস্যা, একটা হচ্ছে আমরা চাই না আমাদের শিশুরা কোষ্ঠকাঠিন্য আক্রান্ত হোক, সেজন্য আপনার পরামর্শ কি? আর একটা হচ্ছে যদি হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য তার কি করণীয়? খুব ভালো প্রশ্ন করেছেন, এবং এই সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে আসে। অনেক সময় আমরা যারা মেডিকেল পার্সন, আমরা ডাক্তাররা অনেক সময় এটাকে খুব বেশি গুরুত্ব দেই না, কিন্তু গুরুত্ব দেওয়ার না কারণে তারা একটা সাইকেলে চলে যায় যে একবার কনস্টিপেশন হলো, তারপরে এটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসে, তখন মনে হয় যে এটা একটা বড় কোনো রোগ হয়েছে। আমি সেই রোগে যাওয়ার আগে আপনার প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আমি বলেছি যে এটা হচ্ছে একটা বদাভ্যাস অথবা অনভ্যাসের ফসল, এবং খাদ্য অভ্যাসটাকে আমাদের প্রথম বাচ্চাকে তার নিজের মতো করে খেতে দিতে হবে, কারণ তারও একটা চয়েস আছে, সে কিভাবে খেতে চায়। কিন্তু চয়েসটা আবার এমনভাবে কন্ট্রোল করতে হবে যাতে তার কোষ্ঠকাঠিন্য না হয়। সেই জন্য খাদ্যের আমাদের যেই রুটিন আছে অথবা আমাদের চার্ট আছে, সেই চার্টে সবসময় আমরা সবজি পরিমাণ বেশি রাখব, পানি যাতে পর্যাপ্ত খায়, এবং প্রত্যেকটা খাবারের ইন্টারভেল সময়ে বাচ্চাকে জুস, পানি ইত্যাদি দিতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে বিশেষ করে বাচ্চারা যখন 5 মাস পর্যন্ত তারা মায়ের দুধ খায়, এই দুধ খেলে তাদের কখনোই কনস্টিপেশন সাধারণত হয় না, এবং যখনই আমরা নতুন খাবারে যাই তখনই সেখান থেকে কনস্টিপেশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। একটা বিষয় হচ্ছে এই যে খাওয়ার যে অভ্যাস, এর সঙ্গে আপনি শুরুতে বলছিলেন যে বদভ্যাসের ফল, মানে বাথরুম করারও একটা অভ্যাস এবং সময়ের ব্যাপার, সেই অভ্যাসটা কিভাবে করা যায়? একটা শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে বসালেই তো সে বসতে চায় না, তো এটা কিভাবে করবে? প্রথমত যে প্রথম 6 মাসে সাধারণত এই সমস্যাগুলো হয় না যদি বুকের দুধ খায়। পরবর্তীতে যেই সমস্যাগুলো হয় যে আমরা রুগীদেরকে বলি যে প্রথমত হচ্ছে যে কনস্টিপেশন নিয়ে মনে করেন একটা বাচ্চা আমার কাছে আসলো, তাহলে আমি তার যে এটা হ্যাবিচুয়াল কনস্টিপেশন এটা যখন আমি বুঝতে পারবো, তখন প্রথমেই কি করতে হবে, তার পেটের ভিতরে যে শক্ত পায়খানা যেগুলো আছে সেগুলো আমার বের করার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা কি করি, কিছু ল্যাক্সেটিভ অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা অন্য কোনো ল্যাকটোলোস, এগুলো আমরা দেই, ওষুধের মধ্যে চেষ্টা করি, এবং গ্লিসারিন সাপোজিটরি দিয়ে প্রথম পেটের শক্ত পায়খানাগুলো বের করে দেই। দ্বিতীয়ত যেই কাজটা করি, আমরা খাদ্যাভ্যাসটা তাকে এমন করানোর চেষ্টা করি সে যাতে খায়, অর্থাৎ আমরা একটা ভিটামিন দেই, ভিটামিন বি কমপ্লেক্স, একটা ডমপেরিডন দেই যাতে তার বাওয়ালটা রেগুলার মুভ করে। এর সাথে আমরা কি করি যে বাচ্চার যদি কোনো পায়খানার রাস্তায় ব্যথা অনুভব হয়, ব্যথা থাকে, কারণ সাধারণত শক্ত পায়খানা যখন করে তখন পায়খানার রাস্তা ছিঁড়ে যায়, ওই জায়গায় ব্যথা হয়, সেই ব্যথানাশক আমরা একটা ঔষধ দেই এবং বাচ্চাকে একটা আরামদায়ক স্থানে বসানোর জন্য বলি, এবং সাথে বাচ্চার সাথে যার সবচেয়ে ভালো রিলেশন অর্থাৎ বাবা মা অথবা যার সাথে সে থাকে, সে যখন পায়খানা করবে তখন তার সাথে বসে থাকবে, এবং এই পরিবেশটা হতে হবে খুব সুন্দর, অর্থাৎ টয়লেট জিনিসটা
নোংরা একটা জায়গা, বাচ্চারা এই জায়গায় যেতে চায় না। সেই জন্য আর আমরা বাচ্চাকে সকালে ঘুম থেকে ওঠার পরে বা বাচ্চাকে গরম দুধ অথবা গরম পানি অথবা জুস যদি খাওয়াই দেই তাহলে তার একটা বাউলের বেগ হবে। এইভাবে করে আমরা রুটিনলি ঘুম থেকে উঠানোর পরে আমরা করলাম, বিকালে এইভাবে একবার বসালাম, যখন আমরা বাচ্চার মা বাবা অ্যাভেলেবেল অথবা এইভাবে করে সময় বুঝে প্রতিদিনই একই সময়ে করা ভালো। এবং তার মানে হচ্ছে খাওয়া এবং বাথরুমের অভ্যাস করা এবং স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাটিকে রাখা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, রক্তবাহিত যে ভাইরাসগুলো, এগুলো কখনো কখনো স্বল্পমেয়াদী এবং কখনো কখনো দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ করতে পারে। তো দীর্ঘমেয়াদী লিভার প্রদাহ বা ক্রনিক লিভার ডিজিজ যখন করে, মূলত হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই দুটি ভাইরাসের মাধ্যমে, তখন লিভার ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং কখনো কখনো 5 থেকে 10 বছর বা আরও কিছুদিন আগে পরে এই হেপাটাইটিস বা সি ভাইরাস সংক্রমণের কারণে লিভার সিরোসিস দেখা যেতে পারে, ইভেন লিভার ক্যান্সারও হতে পারে। এই কারণেই এই ভাইরাসের প্রতি আমাদের একটু অতিরিক্ত অ্যাটেনশন থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।